রয়েছে দেখুন, কিন্তু আমি এই এই অনুষ্ঠানে এই যে কুণাল ঘোষের কান্না নিয়ে আমি খুব একটা চিন্তিত বা ভাবিত নই এই বিষয়ে। আমি বরঞ্চ এই অনুষ্ঠানের নাম রাখতে পারি আত্মগ্লানি নাকি আত্মরক্ষা। এই যে আত্মগ্লানির অনুভূতি, এটা কি কুণাল ঘোষের হচ্ছে? আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম অনেকে বলছেন যে এটা শুধুমাত্র নিছক নাটক, অর্থাৎ একাধিক নানানভাবে দলকে জিতিয়ে দেওয়ার তো চেষ্টা একটা হয় লোকসভা নির্বাচন যখন সামনে রয়েছে, এটা নাকি তার একটা অংশ, মানে এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। কিন্তু কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন তাতে সরাসরি দলের নেতৃত্বের বিরুদ্ধেও অভিযোগ, অন্ততপক্ষে আমাদের তো এক্সক্লুসিভ সাক্ষাৎকারও রয়েছে। তবে একেবারে প্রথমে আজকে এই মুহূর্তে কুণালের অবস্থানকে জাজ করতে গেলে শুধুমাত্র আমাদের দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমি দেখিনি, আমি অন্য কিছু চ্যানেলকে দেওয়াও বক্তব্য আমি রেখেছি। কারণ একজন মানুষের সম্পর্কে যখন আপনি ধারণা তৈরি করবেন, তো তার অবসরের পর থেকে, মানে অবসর মানে তার ওই জেনারেল সেক্রেটারি পদ থেকে দলের যে বহিষ্কার, এই যে জায়গা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে, মানে এই গত 1.5 দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়াতে দেওয়া বক্তব্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাখা বক্তব্য, বিভিন্ন মানুষের পোস্ট, তার বক্তব্য নিয়ে এগুলোকেও আমি আমার নজরে রেখেছি। একবার দ্রুত আপনাদেরকে দেখাবো যে ঠিক এই মুহূর্তে কুণাল ঘোষের কি অবস্থান। আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের জন্য এই মুহূর্তে, অর্থাৎ এই যে ডেরেক ওব্রায়ানের চিঠি আসলো, জেনারেল সেক্রেটারির পদ থেকে সরিয়ে নেওয়া হলো, বলা হলো সেখানে চিঠিটা আমাদের কাছে আছে, আমি কাল দেখিয়েছি যে যেখানে কুণালের বক্তব্য আর দলের বক্তব্য নয়, এখন এআইটিসির বক্তব্যই হচ্ছে মূল, কুণাল যা বলবেন সেটা দলের অবস্থান নয়। একবার দেখাই আপনাদেরকে কি অবস্থান এখন কুণাল ঘোষের। দেখুন 1 নম্বর পয়েন্ট, দেখুন 1, মমতা ব্যানার্জি এবং অভিষেকের সম্মতি ছাড়া দলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, এটা কিন্তু আমরা যা বক্তব্য পেয়েছি তাতে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। কুণালের অবস্থান মমতা ব্যানার্জি ছাড়া, অভিষেক ছাড়া দলের সিদ্ধান্ত হয় না। দ্বিতীয়ত, নিয়োগ দুর্নীতিতে দলের আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, অর্থাৎ এক্ষেত্রে দলের ভুল ত্রুটি রয়েছে বলে কুণাল মনে করছেন। 3, দলের অবস্থানের জন্য বিভিন্ন মুখপাত্রকে গণমাধ্যমের সামনে সমস্যায় পড়তে হচ্ছে এবং তাকে নিজেকেও একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে বলে কুণাল মনে করছেন। এটা শুধুমাত্র আমাদের দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার নয়, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রাপ্য সূত্র ধরে মনে হচ্ছে। 4 নম্বর, বিভিন্ন বিষয়ে দল ভুল পথে আইনি সমর্থন আদায়ের চেষ্টা করছে। কুণাল মনে করছেন তার জেনারেল সেক্রেটারি পদ যাওয়ার পর থেকে তার বক্তব্যে এই অংশ উঠে এসেছে। 5, লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল, অর্থাৎ সরাসরি দলের একজন নেতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। 6 নম্বর, সংসদীয় নেতা হিসাবে সুদীপকে সঠিক ভূমিকা নিয়েছেন, অর্থাৎ তিনি কি বিভিন্ন লোকসভা কেন্দ্রে গেছেন, প্রচার করেছেন, নাকি নিজের কেন্দ্রে পড়ে আছেন, প্রশ্ন কুণালের। 7, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তীকে বাংলার গাদ্দার বলেছিলেন, সেই প্রসঙ্গে দেব বলেছেন এই শব্দকে আমি পছন্দ করি না। তো দেবের এই বক্তব্য যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ না হয় তাহলে তার বিরুদ্ধে কেন দল ব্যবস্থা নিচ্ছে, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ নিজে। আমরা 8 নম্বর পয়েন্ট দেখি, দলের নিচু তলার কর্মীদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা অবশ্যই আজকের আলোচনায় থাকবে, দলের নিচু তলার কর্মীদের দলে গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। 9 নম্বর, মমতা অভিষেক মিলে 35টি আসন জেতাতে পারবেন, দাবি কুণালের। 10 নম্বর, মানি পাওয়ার, মাসল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ারের দল এখন অনেক শক্তিশালী, তো কাজেই দলের নিচু তলার কর্মীদের সেই অর্থে ভূমিকা নেই। আজকে প্যানেলে যারা রয়েছেন, আমি আজকে একটু চিন্তিত চন্দনদাকে নিয়ে। আমার স্থির বিশ্বাস যখন আমি কুণালের ইস্যু আনবো, এটা আমার চন্দনদার কাছে রিকোয়েস্টও খুব পরিষ্কার, চন্দনের কাছে গেলেই চন্দনদা বলবেন দেবাশিস এই বিষয়টা দলীয় বিষয়, এই বিষয়ে আমরা কি বলবো, দলের অভ্যন্তরীণ বিষয়, হয়তো বা প্রসেনজিৎ বাবু তাই বলতে পারেন, মানব হয়তো বলতেও পারেন, নাও বলতে পারেন, চন্দনদা এটা বলবেনই যে দলীয় বিষয়। আমি অনুরোধ করছি, মানে শাইন বাদ দিয়ে আমি বাকি 3 জন গেস্টকে অনুরোধ করছি, যেহেতু আমি কেন বিষয়টা রাখলাম, মানে আমার এই বিষয় সিলেকশনের জন্য আমি প্রথম আগে ক্ল্যারিফিকেশন দিতে চাই। 1, কুণাল ঘোষ মুখপাত্র হিসাবে সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন সময় ক্রিটিসিজম করেছেন, এটা তার ধর্মের মধ্যে পড়ছে, ক্রিটিসাইজ করেছেন তিনি, মানে তার যে কাজ ছিল মুখপাত্র হিসাবে। কিন্তু তার পাশাপাশি মাথায় রাখতে হবে শাসক দলের একাধিক পলিসি নিয়ে তো রাজনৈতিক দলগুলো আলোচনা করেন, তার মধ্যে কংগ্রেস রয়েছেন, বামপন্থী রয়েছেন, বিজেপি রয়েছেন।
তো দলের একাধিক নেতা এবং দলের পলিসি নিয়ে কুণাল কিছু কথা বলেছেন, এবং আমি কেন বিষয়টা রাখলাম, যে দল এখন রাজ্য সরকার চালাচ্ছে, অর্থাৎ রাজ্যের মানুষের উপর তার এফেক্ট পড়বে। দলের সিদ্ধান্ত, অর্থাৎ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে দলীয় সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত হিসাবে সামনে আসছে। এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলছে, অভিজ্ঞতা বলছে, এবং তার সরাসরি প্রভাব মানুষের উপরে পড়ছে যারা এই রাজ্যের মানুষ। আমি সেই কারণের জন্য আমার মনে এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত। তবে আমি আবারও আরেকবার বলছি, পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে আমরা খড়গ্রামে ফুলচাঁদ শেখকে খুন হয়ে যেতে দেখেছিলাম, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমি ফুলচাঁদ শেখকে খুন হয়ে যেতে দেখেছিলাম, আজকেও আমি নারকেলডাঙ্গায় ইমামউদ্দিন আনসারি নামক একজন কংগ্রেস কর্মীকে খুন হতে দেখলাম। আমি জানি না যে এই যে লোকসভা নির্বাচন, আমরা তো বারবার করে বলছি রক্তপাত শূন্য নির্বাচন, সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী, সব থেকে বেশি প্রোটেকশন, জাতীয় নির্বাচন কমিশনের প্রায় 1.5 ঘন্টার প্রেস কনফারেন্স, আমার সব মনে আছে, আপনাদেরও মনে আছে। তৎসত্ত্বেও এই খুন কিন্তু শুরু হলো। ডেফিনেটলি এর আগে নদিয়া একজন তৃণমূল কর্মী খুন হয়েছিলেন, বামেদের দিকে অভিযোগ উঠেছিল তখন। আর এবার এই যে ইমামউদ্দিন, এটা নিয়ে কংগ্রেস কর্মীরা তারা বলছেন যে ইমামউদ্দিনের খুনটা রাজনৈতিক খুন, যদিও এটা চন্দনদা ব্যাখ্যা দেবেন ভালো, যদিও তার পরিবারের তরফ থেকে কিন্তু কোনো অভিযোগ আমরা সেই অর্থে এখনো পর্যন্ত পাইনি। পরিবারের তরফ থেকে রাজনৈতিক খুন নিয়ে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রামে সেখানে গুলি চলেছে, হাওড়ার বাঁকড়াতে গুলি চলেছে। একদিকে হিংসা, একদিকে অন্তর্কোন্দল, একদিকে দলের নিচু তলার, মানে হায়ারার্কিতেও অন্তর্কোন্দল, নিচু তলাতেও অন্তর্কোন্দল নিয়ে আজকে থাকবো। তৃণমূলের শান্তনু সেন, মানে আপনাদেরকে বলে রাখছি যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কুণালের পাশে দাঁড়াচ্ছেন, এবং শান্তনু সেন কি বলেছেন এই চন্দনদার বক্তব্যের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক হলো বলেই আমাকে চন্দনদাকে থামিয়ে এই বক্তব্যটা একটু শোনাতে হবে আপনাদেরকে, একবার শুনে নিন। দল কখন কাকে স্টার ক্যাম্পেইনে রাখবে, কখন বাদ দেবে, দলের সিদ্ধান্ত। দল কখন কাকে মুখপাত্র করবে, কাকে বাদ দেবে, দলের সিদ্ধান্ত। কিন্তু আমি এটুকু নিজেকে দিয়ে বলতে পারি, আমি অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে উত্তরটাই পাই যে মুখপাত্র অনেকে আছে, যোগ্য সম্মান দিয়ে প্রত্যেককে বলছে। চাচা চোলা ভাষায় অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমার বাড়িতে এডিসিবিআই রেড হবে কিনা সেই ভয় না পেয়ে, বা বাজারে আমাকে গালাগাল শুনতে হবে কিনা সেই ভয় না পেয়ে, দলের অনুগত সৈনিক বা দলের দৃষ্টি করে বিরোধীদের স্ট্রেট কাট চোখে চোখ রেখে আক্রমণ করার মতো মুখপাত্র একদম ডেফিনেটলি এই যে পাওয়ার সেন্টার ডিসক্রিমিনেশন, যে জায়গাটা চন্দনদা বলছেন যে কুণাল ঘোষ কার ঘনিষ্ঠ এবং কোন দলে থেকে কাজ করছেন, এই যে রাজনীতির যে খেলাটা চলছে, যেটা চন্দনদা একেবারে বললেন, এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক কৌশল হতে পারে, একটা স্ট্র্যাটেজি হতে পারে। কোন সময় চন্দনদা উল্লেখ করছেন, চন্দনদা বলছেন 7 দফার নির্বাচনে এখনো 5 দফা নির্বাচন রাজ্যের বাকি রয়েছে, অর্থাৎ এই 5 দফা ডেফিনেটলি একটা ফ্যাক্টর হতে পারে। অর্থাৎ 42টা আসনের মধ্যে 6টা আসনে লোকসভার নির্বাচন হয়েছে, এখনো বাদ বাকিগুলো বাকি রয়েছে। সেখানে দাঁড়িয়ে কুণালের অবস্থান খুব সুন্দর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেখাই। আরেকটা আমাদের প্রতিনিধির সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলছেন যে এখন দলের কাছে অনেক সম্পদ রয়েছে। কি কি সম্পদ রয়েছে একবার মানবের কাছে যাওয়ার আগে শুনিয়ে নি, মানবের বলতে সুবিধা হবে। দেখুন, কুণাল ঘোষ একজন কর্মী, দল ব্যাপারটা অনেক বড়, দল ব্যাপারটা অনেক সুউচ্চ। সেখানে আমার মতো এরম কিছু কর্মী আসে যায়, বসে যায়, ইস্যু তোলে, ইস্যু হারিয়ে যায়, তাদের কিছু এসে যায় না দলের। একটা সময় যখন ছিল, যখন একটা 2011-র আগে, এখন মানি পাওয়ার, মাসল পাওয়ার, ম্যান পাওয়ার, গভর্নমেন্টের পাওয়ার সবটা হাতে আছে। ফলে এখন মানে কোন কর্মী বা কে কি কারা বললো না বললো এগুলো খুব ম্যাটার করে না। পার্টি অত্যন্ত শক্তিশালী মজবুত জায়গায় আছে। মানব কয়েকদিন আগেও কুণাল ঘোষের আমার একটা বক্তব্য মনে আছে, প্রেস কনফারেন্স করতে গিয়ে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামফ্রন্ট এখন আর কোনো ম্যাটার করে না। আজ উনি বলছেন যে দলের কাছে নিচু তলার কর্মীরা কোনো ম্যাটার করে না, এই দলের কাছে এখন পলিটিক্যাল পাওয়ার, সরকারের পাওয়ার, মানি পাওয়ার, মাসল পাওয়ার সব রয়েছে, যেটা 11-র আগে ছিল না। হয়তো তখন মানুষের বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, কিন্তু এখন দলের কাছে পাশাপাশি যেগুলো চলে এসছে সেগুলো কিন্তু মারাত্মক। আর এই মানি পাওয়ার, মাসল পাওয়ার নিয়েই কিন্তু সারা রাজ্য তোলপাড়। তুমি দেখেছো নিয়োগ দুর্নীতির 100 কোটি টাকার দুর্নীতি,
মাসল পাওয়ার একাধিক জায়গায় গুলি চলছে, বোম চলছে, মানুষ মরছে। চন্দনদা কিছুক্ষণ আগে বললেন রক্তপাত যুক্ত নির্বাচন, কংগ্রেসের কর্মী মারা যাচ্ছে। অত্যন্ত কনসার্ন ইস্যু আমার মনে হয়। কুণাল ঘোষের সারদা মামলাতে জড়িয়ে কুণাল ঘোষ জেলে গেলেন। তার আগে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন 6 বার, 6 বছর, 6 বার নয়, মার্জনা করবেন, 6 বছর তিনি সাংসদ ছিলেন। এবং তারপর তিনি যে ঘটনাক্রম আপনাদের জানা সবারই, সেই সময়কার কুণাল ঘোষের ছবি এবং কি বলেছেন, মানে সরাসরি মুখ্যমন্ত্রীকে তিনি অভিযুক্ত বলছেন। শুনুন। একটা দল, রাজনৈতিক দল যখন মানুষের দ্বারা নির্বাচিত কোন একটা সরকার পরিচালনা করে, যেটা আমার খুব পরিষ্কারভাবে মনে হয়, আপনাদের মতোই তো আমি খুব সাধারণ একজন মানুষ, সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ এবং সরকারের নীতি আদর্শ মানুষের কাছে স্পষ্ট, স্বচ্ছ হওয়াটা উচিত। দলের কিছু গোপন নীতি থাকে যেগুলো মানুষের সামনে আসাটা উচিত নয়, সেটা দল তার নিজের মতো সন্তর্পণে নিজের মধ্যেই রাখে, এটাও স্বাভাবিক। আমার একজন সাধারণ মানুষ হিসেবে মনে হয়, হয়তো আপনাদেরও তাই মনে হবে। আপনারাও চাইবেন যে তৃণমূলের যে দলীয় সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্ত সেগুলো আমরা জানি বা আমাদের হিতার্থে আসুক। বিরোধীরা অনেক অভিযোগ করতে পারে, অনেক অভিযোগ করতে পারে। আজকে চন্দনদার তৃণমূলের নামে অনেক কিছু বললেও আমি ভাববো এটা তার রাজনৈতিক অবস্থান। প্রসেনজিৎ, মানব এরা বলতেই পারে, কিন্তু দলের ভেতরে থাকা কোনো মানুষ তিনি যখন দলের বিরুদ্ধে বলছেন তখন দুটো জায়গা পরিষ্কার হয়। এক, তিনি আত্মগ্লানিতে ভুগেছেন এতদিন দলের মধ্যে থেকে, অথবা তিনি নিজেকে বাঁচাতে চাইছেন, অথবা তিনি কারো সর্বনাশ চাইছেন। কি কুণাল ঘোষ অ্যাকচুয়ালি কি চাইছেন, এটা বড় প্রশ্ন। তবে বাবলা রায় বলে একজনের নাম উঠে এসছে, সকাল থেকে সিএনএ চলেছে আজকে, আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান এই ভদ্রলোক, তার সঙ্গে কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট একটা সামনে এসছে, আমি দেখানোর চেষ্টা করি। এই ঘটনার সঙ্গে রিলেটেড বলে আমি দেখাচ্ছি। দেখুন, তুমি নেত্রীকে বলো, দেখ কুণাল কেমন লাগে, আমার নাম বাবলা। দেখুন, আমরা দেখাই। সুদীপ ব্যানার্জি, দাদা দল জালিদের বের না করলে আমি সাংবাদিক সম্মেলন করে আমার 31 লক্ষ সদস্যদের নিয়ে সরে দাঁড়াবো। বাবলা রায় চেয়ারম্যান, সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। ইগনোর বাবলা, তুই ফুল স্কেলে 1 জুনের ভোটটা করা। এটা সুদীপ বলছেন, 4 জুন জবাব দেব। কতগুলো ইমোজি, যাতে কান্নার ছবি, তার নিচে তুমি নেত্রীকে বলো আমিও মেল করেছি, আর এক্স চিফ সেক্রেটারি দ্বিবেদীকে বলেছি নেত্রীকে বলবার জন্য। স্মাইলিং ইমোজি দিয়ে সুদীপ বলছেন আচ্ছা বলছি। বেশ, এই বাবলা রায়কে তুমি চেনো? বা মানে এই যে সরিয়ে দাও, মানে কুণালের বিরুদ্ধেই দুজন কথা বলছেন, যেটা আমার যেটুকু মনে হচ্ছে। আতশবাজি, আমি দেখুন, আমি ওনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না। আপনি আমার অবস্থান জানেন, আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয়, কিন্তু আমি আশা করব উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে, ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন, এইটা প্রকাশ্যে আনুন, তারপরে উনার সম্পর্কে বলবো। আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র এ কথাটা বলেছেন, আজকের দিনেই 2রা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে 1956 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। বেশ, যদিও এই শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে যে অভিযোগগুলো চন্দনদা করলেন তার মানে ছাপ নেই কোনো, বা সেই বিষয়ে বলে আত্মগ্লানি না আত্মরক্ষা, নাকি ওই আবার মানবদের কথায় ওয়াশিং মেশিন তত্ত্ব, আর তার মাঝখানেই চন্দনদা একনাথ শিন্ডের কথা তুলে দিলেন। মহারাষ্ট্র প্রসঙ্গ মানুষের স্মৃতিতে আছে। আমি কোনো কিছু নিয়ে ডিটেল এই জায়গায় যাচ্ছি না, কি হতে পারে, কারণ এখন সেটাই সংশয়ের বিষয়।